আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছেন। হ্যাঁ, আপনারা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনারা জানেন বি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, এই সমস্ত ইউনিটগুলোতে ম্যাথ থাকে, জেনারেল গণিত থাকে, সাধারণ ম্যাথ থাকে। সেই সাধারণ ম্যাথের ধারাবাহিক ক্লাসগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ধারাবাহিক ক্লাস অর্থাৎ এখন থেকে আমার মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ আপনারা কমপক্ষে, আমার ধারণা যে 3 মাসের বেশি সময় পাবেন, আর এই সময়টা আমি আপনাদের সাথে থাকবো। আর এই সময় আমরা যে অঙ্কগুলো করব, ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো করব বা ধারাবাহিকভাবে যে আইকিউ গুলো করব, যে ক্লাসগুলো নেব, সিরিয়ালি যদি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা অনেক ভালো করবেন। আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ধারা। ধারার অঙ্ক আমরা জানি, ধারা ইংরেজি হলো সিরিজ। আচ্ছা, এখন দেখেন এই ধারা সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে আগে কিন্তু আমাদের একটা বিষয় শিখতে হয়, সেটা হলো অনুক্রম। ঠিক আছে, প্রশ্ন হলো অনুক্রমটা আবার কি? আসলে অনুক্রম, দেখেন অনুক্রমটা হলো, অনুক্রম এবং ধারার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তবে কিছুটা পার্থক্য আছে। সেটা হলো দেখেন, ধরেন আমি এখানে লিখলাম 2, 4, 6, 8, 10 ডট 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 ডট, এখানে ধরেন আমি লিখলাম 50। একটা পর্যায়ে যে এই যে আমি যে বিষয়গুলো লিখলাম 1 2 3 4 5 6 বা 2 4 6 8 10, যেগুলো আমি লিখলাম, যে সংখ্যাগুলো লিখলাম, দেখেন এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। যে এই দেখেন আপনি এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2। এবং এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2। এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2। এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত? 2। তার মানে এই যে দেখেন আপনি এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার একটা সম্পর্ক আছে, আছে না? আচ্ছা, আবার যদি আমি এখানে লিখতাম 2, 4, 8, 16, 32, এইভাবে যদি আমি লিখতাম, তাহলে আপনি দেখেন এইখানেও কিন্তু একটা সম্পর্ক আছে। দেখেন আমরা যদি এখানে আমরা আমাদের যে পদগুলো আছে, দ্বিতীয় পদটাকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি, অর্থাৎ পাশাপাশি দুইটা যদি ভাগ করি, তাহলে দেখেন এখানে রেজাল্ট হয় কত? 2। আবার যদি আমরা এই দুইটা ভাগ করি তবুও কিন্তু হয় রেজাল্ট 2। এই দুইটা যদি ভাগ করি, দেখেন তার মানে যদি আমি 8 দ্বারা 16কে ভাগ করি রেজাল্ট হয় কত? 2। এই দুইটাকেও যদি আমি ভাগ করি তাহলে রেজাল্ট হয় 2। একটা সম্পর্ক আছে না? তার মানে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যার একটা সম্পর্ক আছে, আবার দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার একটা সম্পর্ক আছে। এই যে একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যার যে সম্পর্ক আছে, এইভাবে যে আমরা ধারাবাহিকভাবে সংখ্যাগুলো যে সাজাইতেছি, এগুলি কি বলা হয়? অনুক্রম। আর অনুক্রম ইংরেজিটা হলো সিকোয়েন্স। মাথায় রাখবেন, এগুলো কিন্তু অনেক সময় বাংলা দ্বিতীয় পত্রে আসে যে সিকোয়েন্স শব্দটার পারিভাষিক শব্দ কি, তখন কিন্তু আমাদের বিপদে পড়ে যাওয়ার লাগে। ওইখানে দেওয়া থেকে ধারা, ক্রম, অনুক্রম কোনোটি নয়। তখন কিন্তু সিকোয়েন্স শব্দটার অর্থ অনুক্রম জানা না থাকলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। অর্থাৎ আসলে পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়া মানে সব দিক থেকে চোখ কান খোলা রাখা, ঠিক না? চোখ কান খোলা রাখা। এখন দেখেন অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্যটা কি? অনুক্রম আর ধারার মধ্যে খুব সহজ পার্থক্য, সেটা হলো যে অনুক্রমের মধ্যে যে আমরা কমাগুলো ব্যবহার করেছি, কমাগুলো ব্যবহার না করে যদি আমরা এদের মাঝখানে একটা প্লাস চিহ্ন ব্যবহার করি, 2, 4, 6, 8, 10, এইভাবে যদি আমরা একটা প্লাস চিহ্ন ব্যবহার করি, তাহলে যেটা হয় এটার নাম হলো ধারা। তাহলে আমরা নিঃসন্দেহে এখন পরিষ্কার বুঝতে পারছি যে ধারা আর অনুক্রম এই দুইটার মধ্যে পার্থক্য কি, আমরা বুঝছি না? আচ্ছা, এখন আমরা যাব এই ধারা, যেটা আমরা দেখতেছি যে এই ধারাটা আসলে কিন্তু দুই প্রকার। দুই প্রকার কি? একটা হলো সসীম ধারা, ঠিক আছে, আর একটা হলো অসীম ধারা। সসীম ধারা কি? সসীম ধারা হলো যেটা লিমিটেশন আছে, অর্থাৎ যেটাকে বলা হয় ফাইনাইট সিরিজ, সসীম ধারা। যেমন আপনি ধরেন আমি এখানে লিখলাম 2, 4, 6 ডট 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 ডট, এখানে আমি লাস্টে একটা পদ দিয়ে দিলাম। তার মানে আমার এখানে কয়টা পদ আছে আমি কিন্তু বের করতে পারবো, এবং এখানে লাস্টে কিন্তু একটা ডেফিনিট একটা সংখ্যা আমি দিয়ে দিয়েছি। তাহলে এটার নাম হলো আমাদের কি? ফাইনাইট সিরিজ বা সসীম ধারা। কিন্তু আমি যদি এইখানে এই সংখ্যাটা না লিখতাম, শুধুমাত্র এরকম ডট 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 দেওয়া থাকতো এবং
কখন শেষ হবে তার কোনো সীমানা না থাকে, তখন এটা কি বলি আমরা? অসীম ধারা। এটার নাম হলো ইনফিনাইট সিরিজ। ইনফিনাইট সিরিজ, অসীম ধারা। এখন আমরা আসব সসীম ধারা এবং অসীম ধারা সম্পর্কে আমরা জানলাম। সসীম ধারার আরেকটা নাম আছে, সেটা হলো শান্ত ধারা। সসীম ধারার একটা নাম হলো শান্ত ধারা। আচ্ছা, যাই হোক, এখন আমরা ধারার মধ্যে একদম ধারাবাহিকভাবে আসতেছি। দেখেন, ধারার মধ্যে আমাদের একটা আছে সমান্তর ধারা। আমরা নিশ্চয়ই নাম শুনছি সমান্তর ধারা। হোয়াট ডু ইউ মিন বাই সমান্তর ধারা? এখন দেখেন, এই নামের মধ্যেই কিন্তু কথাটা উল্লেখ আছে। আমি একটা এক্সাম্পল দিই, আপনি লক্ষ্য করেন। ধরেন আমি লিখলাম 3, 7, 11, 15, এই আমি একটা ধারা লিখলাম। এখন আমি দেখব এটা কি আমার সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমার পার্থক্যটা কিন্তু বুঝতে পারবো। আর একটা দেখেন, ধরেন আমি এখানে লিখলাম 8, 16, 32, 64। আচ্ছা, এই যে আমি লিখলাম, আচ্ছা, দুইটা ধারা কিন্তু আমি এখানে লিখলাম। দুটো ধারা লিখছি না? দুটো ধারার মধ্যে একটা হবে সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। ঠিক আছে, এখন সমান্তর ধারা, আমরা এই সমান্তর শব্দটাকে একটু বিশ্লেষণ করি। কি বলেন? যদি সমান্তর শব্দটাকে একটু বিশ্লেষণ করি, দেখেন, সমান যোগ অন্তর, কি হয় শব্দটা? সমান্তর, তাই না? সমান মানে তো সমান, আর অন্তর মানে হলো পার্থক্য। অর্থাৎ পাশাপাশি দুইটি শব্দের পার্থক্য একেবারেই সমান, সেটাকে বলা হয় সমান্তর ধারা। যেমন আপনি দেখেন, এই দুইটা পদের পার্থক্য কত? 4। আচ্ছা, এই দুইটা পদের পার্থক্য কত দেখেন তো? 4। পার্থক্য মানে বিয়োগফল। এই দুইটা পদের পার্থক্য কত? 4। তাহলে এই ধারাটা নিঃসন্দেহে সমান্তর ধারা। আমরা কি বুঝতে পেরেছি? যদি আপনার পরীক্ষার মধ্যে এরকম ভাবে কখনো আসে নিচের কোনটি সমান্তর ধারা অথবা নিচের কোনটি গুণোত্তর ধারা, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বাট আপনি এই যে দেখেন নিচের বিষয়টা দেখেন, এইখানে দেখেন, আমরা যদি বলি এই দুটার মধ্যে পার্থক্য কত? 8। কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য কত? 16। এই দুটার মধ্যে পার্থক্য কত? 32। তাহলে কি পার্থক্যটা কি সমান সমান হচ্ছে? পার্থক্যটা কিন্তু সমান সমান হয় নাই। আর যখনই পার্থক্যটা সমান সমান হয় নাই, তখন এটা কিন্তু আমাদের সমান্তর ধারা না, এটার নাম হলো গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা জানেন? দেখেন, প্রথম পদটাকে একটা সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে। গুণোত্তর শব্দটা আমরা একটু ভাঙি, গুণ যোগ উত্তর। উত্তর মানে হলো, এটা কিন্তু আমরা আরেকটা নাম জানি, সেটা হলো পরপদ। পরপদ মানে আমি প্রথম পদটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যদি দ্বিতীয় পদ পাই, মানে উত্তর পাই, অর্থাৎ দ্বিতীয় উত্তরটা পাইতেছে। প্রথম সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে পদটা পাইতেছি, আবার দ্বিতীয় সংখ্যাটাকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে তৃতীয় পদটা পাইতেছি, তৃতীয় সংখ্যাটাকে সেম পদটা দিয়ে গুণ করলে চতুর্থ সংখ্যাটা পাইতেছি। এই ধরনের ধারাকেই বলা হয় গুণোত্তর ধারা। দেখেন, খুব সহজ। আমি যদি এই 8 কে 2 দ্বারা গুণ করি তাহলে আসবে কত? 16। আবার এই 16 কে 2 দ্বারা গুণ করলে আসবে কত? 32। আবার এই 32 কে 2 দ্বারা গুণ করলে কত আসবে? 64। তাহলে এই যে ধারাটা, এই ধারাটার নাম গুণোত্তর ধারা। আমরা কি বুঝতে পেরেছি গুণোত্তর ধারা আর সমান্তর ধারা? আমাদের দেখেন, বি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্পেশালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং ই ইউনিট, এফ ইউনিট, সাধারণত এগুলোর মধ্যে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাগুলো কিন্তু এসে থাকে। এখন এই ধারা বাদেও আমাদের আরেকটা ধারা আছে। হ্যাঁ, দেখেন, এগুলো কিন্তু আমাদের গণিত বইতে ওইভাবে নাই। সেটার নাম হলো, আপনাকে বলা হয় যৌক্তিক ধারা। আচ্ছা, যৌক্তিক ধারা যেটা, এটা কিন্তু আসলে ধারা না, এটা হলো ওয়ান কাইন্ড অফ জিকে। জিকে মানে জেনারেল নলেজ। কিসের জেনারেল নলেজ এটা? যে হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটা দর্শন নামে যে একটা সাবজেক্ট আছে সি ইউনিটে, ওইখান থেকে যে 10টা জিকে থাকার কথা, সেখানে কিন্তু এই যৌক্তিক ধারাগুলো আসতে পারে। আচ্ছা, যৌক্তিক ধারা কি? যৌক্তিক ধারা মনে করেন আমি এইভাবে দিলাম 3। আচ্ছা, 3 এর পরে কত লিখলাম আমি? 1 এর পরে লিখলাম 3। আচ্ছা,
আচ্ছা, এরপরে 3 পরে লিখলাম আমি, মনে করেন যে 6। আচ্ছা, এইখানে আমার ডিফারেন্স কত? দেখেন এইখানে ডিফারেন্সটা কিন্তু 2, কিন্তু এইখানে ডিফারেন্সটা কত? 3। আচ্ছা, এরপরে যদি আমি লিখি 10, দেখেন এখানে ডিফারেন্সটা কিন্তু 4। কোনোটাই কি সমান সমান হচ্ছে? দেখেন এটা কি এইটার সাথে মিলে? মিলে না। কিংবা এইটার সাথে মিলে না। যে মনে করেন যে প্রথমটাকে গুণ করলে দ্বিতীয়টা আসবে, দ্বিতীয়টাকে গুণ করলে তৃতীয়টা আসবে, তৃতীয়টাকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে চতুর্থটা আসবে, তা আসবে? আসে না কিন্তু। এইখানে দেখেন এই দুটার পার্থক্য 2, এই দুটার পার্থক্য 3, এই দুটার পার্থক্য 4। আচ্ছা, আমি যদি এখানে লিখি 15, ঠিক আছে, তখন এই দুটার পার্থক্য কত আসতেছে? 5। আচ্ছা, আমি যদি লিখি 21, এই দুটার পার্থক্য কত আসতেছে? 6। এই যে আমরা কিছু যৌক্তিক ধারাগুলো আমরা ব্যবহার করি, এগুলো আসলে জিকে, দর্শন শাস্ত্রের জিকে বা বিভিন্ন সময় এটা জিকে হিসেবে আসে। এটা কিন্তু আপনার সাধারণ গণিতের আওতায় পড়ে না। তাই দেখেন এই যৌক্তিক ধারাকে আমরা এই ধারার আওতায় ফেলবো না। আমরা জানলাম সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গুণোত্তর ধারা এবং যৌক্তিক ধারা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা মনে হয় ব্যাপারটা বুঝতে পারছি। আসলে ব্যাপারটা কিন্তু অত্যন্ত মজার যদি আপনি বিষয়টা বুঝতে পারেন যে কোনটি আসলে সমান্তর ধারা, কোনটি গুণোত্তর ধারা, কোনটি যৌক্তিক ধারা। হ্যাঁ, যৌক্তিক ধারা আমাদের অবশ্যই গাণিতিক পার্টে আমরা আলোচনা করব না, সেটা আমরা জিকে পার্টে আলোচনা করব। তো আমি যদি এখন কোনো ধারা আপনাদেরকে এরকম দেই, যে ধরেন আমি এখানে লিখলাম 2 -2 +2 -2 +2 -2 প্লাস এরকম দিলাম। এখন আপনাকে বলা হলো এটা আসলে কোন ধারা? এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? কি মনে হয় আপনার? দেখেন একটু চিন্তা করলে কিন্তু আমরা বুঝতে পারবো খুব সহজে। সেটা হলো, দেখেন এই দুইটার পার্থক্য কি সমান? কি মনে হয় আপনার কাছে? এই দুইটার পার্থক্য তো কি হয়ে যায়? 0 হয়ে যায়। কিন্তু এই দুইটার পার্থক্য 0 হয়ে যায়। কিন্তু আসল ব্যাপারটা হলো, দেখেন যে এই সংখ্যাটাকে -1 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটা কি হয়ে গেছে? -2। এটাকেও -1 দিয়ে গুণ করা হয়েছে, তাই দেখেন এটা কি হয়ে গেছে? +2। এটাকেও -1 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটা কি হয়ে গেছে? -2। তার মানে যখনই আমরা গুণ করে পরের পদটা পাইতেছি, তখন ওটার নাম কি? গুণোত্তর ধারা। তাহলে খুব সহজ না ব্যাপারটা? কিন্তু আমি যদি এখানে নিয়ে আসতাম 1 + 5 + 9 + 14, এই ধারাটা যদি বলি, তখন যদি আমি জিজ্ঞেস করি এটা কোন ধারা, আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন এটা কি ধারা? আমাদের সমান্তর ধারা। কেমনে? দেখেন এই দুটা পদের পার্থক্য কত? 4। এই দুটা পদের পার্থক্য কত? 4। এই দুটা পদের পার্থক্য কত? 4। তাহলে এই যে যখনই পাশাপাশি দুইটা পদের পার্থক্য, যেটাকে আমরা বলি জেনারেল বা কমন ডিসটেন্স, সাধারণ অন্তর, সমান হবে, তখন আমরা ওইটাকেই বলতেছি হলো সমান্তর ধারা। আশা করি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে আপনারা বিষয়টা পরিষ্কার হয়েছে। এখন ধারার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা সমান্তর ধারা। দেখেন আমি সমান্তর ধারা নিয়ে পুরো আলোচনা শুরু করছি এই জন্যই যে, কারণ আমাদের সমান্তর ধারা থেকে প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখন সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যদি এখানে একটা ধারা লিখে নিই, ধরেন আমি লিখলাম 1 + 3 + 5 + 7 ... এরকম কিন্তু আমি লাস্টে একটা সংখ্যা লিখতেই পারি। যে ধরেন আমি লাস্টে লিখলাম 21, ইচ্ছা মতো আর কি। এখন দেখেন এই যে আমার যে ধারাটা হয়েছে, এই ধারার মধ্যে কিছু নাম আমরা কিন্তু এখান থেকে জেনে নেব। সেটা হলো, এখানে দেখেন প্রথমে যে পদটা থাকে, এই পদটার নাম হলো প্রথম পদ, যেটাকে আমরা কি ধরি? এ। আচ্ছা, দুইটা পদের মাঝখানে যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে বলি আমরা জেনারেল ডিসটেন্স বা কমন ডিসটেন্স, যেটার নাম হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরকে কিন্তু আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিসটেন্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের মোট কয়টি পদ আছে? যেমন এখানে আমরা যাইতেছি 1 3 5 7 9, এইভাবে করতে করতে এক সময় কিন্তু আমরা 21 পর্যন্ত চলে আসবো।
তাহলে আমাদের এখানে পদ কয়টি পদ আছে, সেটাকে বলা হয় পদ সংখ্যা। দেখেন এইগুলো নির্ণয়ের আমাদের ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলা গুলোর আগে আমরা জানি না এইগুলোর নাম কি। দেখি তো, আমরা যদি সরাসরি হিসাব করি এখানে কয়টা পদ আছে আমরা কিন্তু বলতে পারবো। দেখেন 1 3 5 7 9 11 13 15 17 19 21, তার মানে কয়টা পদ আছে? 11টা পদ আছে এখানে। এইখানের মধ্যে 11টা পদ আছে। তো সহজ হয়ে গেল কিন্তু ব্যাপারটা। তো এরপরে আমরা আসবো হলো যে এই পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। এখন আসেন এগুলো দেখেন, প্রথম পদ a, সাধারণত d, পদ সংখ্যা n। এগুলো কিন্তু আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকলে অঙ্ক করার সময় সবচেয়ে বেশি সহজ হবে। আচ্ছা, এরপরে হলো আমরা যেটা লিখবো যে n তম পদ। এই যে আমরা n তম পদ, ঠিক আছে, n নাম্বার যে পদটা, হ্যাঁ, যেটা বলা হয়, যেমন এইটা কি আমাদের n তম পদ মানে শেষ পদ। হ্যাঁ, n তম পদের কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n মানে হলো পদ সংখ্যা, কিন্তু অনেকে আমরা গুলিয়ে ফেলি n তম পদ আর হলো এই n। n তম পদ হলো যে আপনার এইখানে দেখেন মোট পদ আছে হলো 11টি, আমরা কিন্তু হিসাব করে দেখেছি 11টি, ঠিক আছে। কিন্তু n তম পদ হলো লাস্টের যে পদটা, এই পদটাকে বলতেছে হলো আমরা n তম পদ। n তম পদ হলো 21, কিন্তু n এর মান কত এখানে? 11। আচ্ছা, এরপরে আছে হলো আমাদের সমষ্টি। সমষ্টিকে আমরা সমষ্টি বা যোগফলের জন্য একটা আমরা বলি, সমষ্টিকে আমরা s n দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু n তম পদের সমষ্টি। তো এইখানে দেখেন এই সমষ্টি আসলে আমরা প্রথমে n/2 লিখব, তারপরে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটি কিন্তু আমাদের ফর্মুলা। এই দুইটা ফর্মুলা কিন্তু আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে মনে রাখলে ভালো হয়। এগুলো মনে রাখলেও কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। হ্যাঁ, কিন্তু এই দুইটা ফর্মুলা n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d আর সমষ্টি হলো n/2। যে কোনো সমান্তর ধারার n তম পদ বের করা এবং যে কোনো সমান্তর ধারার সমষ্টি বের করা, এই দুটো সূত্র, যেমন আমরা সমষ্টির ক্ষেত্রে এটা ব্যবহার করব এবং n তম পদ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং এখান থেকে n তম পদটা যদি আমাদের দেওয়া থাকে, n পদও কিন্তু খুব সহজেই বের করা সম্ভব। হ্যাঁ, এটা আমরা যেমন মনে রাখবো। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন যে এই ধারার মধ্যে যখনই আমরা প্রবেশ করব, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা খুব মাথায় রাখবো, যদি আমাদের এইটা খুব সিরিয়ালি হয়, সিরিয়ালি বলতে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেগুলো আমাদের আছে 1 2 প্লাস 3 প্লাস 4 প্লাস মনে করেন আমি এই জায়গায় লিখলাম 100, এই ধরনের সমান সমান কত, এই ধরনের যদি আমাদের কখনো আসে সমান সমান কত, এটা আমরা লিখলাম, ঠিক আছে। এখন দেখেন, অথবা আমরা যদি এখানে লিখি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এগুলো কিন্তু বর্গ চলে আসতেছে, প্লাস ডট 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 ডট, এখানে ধরেন আমরা লিখলাম 20 স্কয়ার সমান সমান কত হতেই পারে। অথবা হতে পারে এরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস ডট 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 ডট, এখানে লিখলাম আমরা 15 কিউব সমান সমান কত, ঠিক আছে। এই যে এই অঙ্কগুলো এই ধরনের কিন্তু হতেই পারে। এইগুলো দেখেন সবগুলো শুরু হয়েছে 1 থেকে, 1 2 3 4 1 2 3 4, একদম সিরিয়ালি এইভাবে শুরু হয়েছে কিন্তু অঙ্কগুলো। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজ ফর্মুলা মনে রাখবো। এই প্রথমটার ক্ষেত্রে আমাদের যে সমষ্টি, সেই সমষ্টি যেটা আমরা নিয়ে আসবো সেটা হলো n into n plus 1 by 2, n into n plus 1 by 2। দেখেন ফর্মুলাটা আমরা যদি উপরকর অঙ্কটা করি এই ফর্মুলা অনুসারে, তাহলে কি ধারা n মানে কি? n মানে হলো যে আপনার এখানে কতটি পদ আছে, যেহেতু 1 থেকে শুরু করে 100 পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের এখানে 100টি পদ আছে।
তার মানে এখানে কিন্তু আমাদের খুব সহজেই আসতেছে 100 গুণন n প্লাস 1 মানে 101, নিচে আসতেছে কত 2। আমি যদি এই দুইটা দিয়ে এটা এভাবে কাটা দেই তাহলে আসে কত 50, আর 50 আর 101 গুণ করলে হয় 5050। এই অঙ্কটা কিন্তু অনেকবারই এইভাবে আসে। এখন দেখেন এটা কিন্তু আমাদের একটা সূত্র, কিন্তু বিষয়টা হলো আপনি চাইলে এই সূত্র প্রয়োগ না করেও খুব সহজেই এই ক্যালকুলেশনটা করতে পারেন। দেখা গেল এইভাবে অঙ্কটা আসছে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ প্লাস ডট 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 ডট, এখানে আছে 99। তো এই ক্ষেত্রে দেখেন এইভাবে যদি ধারাবাহিক ভাবে থাকে খুব সহজেই এই অঙ্কগুলা করার জন্য খুব চমৎকার নিয়মে আপনি অঙ্কগুলা করার জন্য একটু মাথা খাটাইলে হয়ে যাবে। কারণ আপনি দেখবেন এইখানে যে সংখ্যাটা আছে জাস্ট এই সংখ্যাটা, ঠিক আছে, গুণন এইখানে দেখবেন যে সংখ্যাটার এর ঠিক পরের সংখ্যাটা কত, ঠিক পরের সংখ্যাটা 100, ঠিক আছে। দেখবেন এখানে দুইটা সংখ্যার মধ্যে অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে এবং পরের সংখ্যাটা, এই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা থাকবে জোড়া সংখ্যা আর একটা সংখ্যা থাকবে বেজোড়া সংখ্যা। যে সংখ্যাটা জোড়া সংখ্যাটা থাকবে ওইটার অর্ধেক লিখবেন, বাস হয়ে গেল। এটার রেজাল্টে কিন্তু আপনার এইখানে সমান সমান কত তার রেজাল্ট, ঠিক আছে। এখন কথা হলো এইটার আপনি সরাসরি এটা গুণ করবেন কেমনে, খুব মজার একটা ফর্মুলা আছে যে 5 দিয়ে যখন আপনি কাউকে কোনো কিছুকে গুণ করতে চান জাস্ট এই সংখ্যাটার অর্ধেক লিখবেন। 99 এর অর্ধেক কত বলেন তো, 99 এর অর্ধেক কত? আচ্ছা খুব সহজ কিন্তু 99 এর অর্ধেক, তাই না? আচ্ছা 99 এর অর্ধেক কত? 49.5, ঠিক আছে। এই যে দেখেন 49.5, হ্যাঁ আপনি এখানে 49.5 না লিখে সরাসরি ভাবে লিখলেন 4950। আপনার গুণ কিন্তু হয়ে গেল। কেমনে গুণ করলাম আপনি একটু বুঝছেন গুণটা করা, আমি আরো একবার বোঝাই দিতেছি যে খুবই মজার একটা ফর্মুলা আছে। ধরেন আপনি এখানে গুণ করবেন, ধরেন আপনি গুণ করতে চাইতেছেন, আমি সহজ থেকে আসতেছি, ধরেন আপনি গুণ করতে চাইতেছেন 27 গুণন 5, এটা আপনি গুণ করতে চাইতেছেন, ঠিক আছে। এখন আপনি কিন্তু সরাসরি এটা গুণ করতে পারতেছেন, কিন্তু আমি বলবো এই 27 এর অর্ধেক কত। দেখেন আমরা কিন্তু জানি 27 এর অর্ধেক কত, কত 13.5। এই যে দেখেন 13.5, হ্যাঁ আপনি দশমিকটা দিবেন না। কেন দিবেন না জানেন? দশমিকটা দিবেন না মানে হলো দশমিক যে দিবেন এই দশমিক দেওয়ার পরে আবার তাকে 10 দিয়ে গুণ করতে হবে। এজন্য 10 দিয়ে একবার গুণ করা হয়ে গেল। দেখেন এই দুটো গুণ করলে কিন্তু 145। খুব সহজ না কোনটা? যে এরকম আপনি যেমন এখানে আমি এটা গুণ করছিলাম সেটা আসছিল কত আমার 495, অর্থাৎ 49.5, ঠিক আছে। কিন্তু আমি একে আবার 10 দিয়ে গুণ করব, সাথে আবার কি আছে আর একটা শূন্য এক্সট্রা আছে, তাহলে আমার এটা আসছিল কত এত, ঠিক আছে। আর একটা শূন্য এক্সট্রা আছে তাই আমার 4950 হয়েছে। অর্থাৎ এই ধরনের গুণও কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন, কোনো ব্যাপার না। এটাকে যদি আপনি ছোট করে করেন, ধরেন এরকম আছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 30। আচ্ছা এখন মুখে মুখে কিন্তু আপনি বলে দিতে পারবেন যে এটা যোগফল কত। কেমনে বলবেন মুখে মুখে? দেখেন কোনো ব্যাপার না, আমি এখানে বলছি এই ধরনের থাকলে এইখানে যে দুইটা সংখ্যা, একটা সংখ্যা দেওয়া আছে 30 আর একটা সংখ্যা হবে 31, এই দুইটা সংখ্যার মধ্যে জোড়া যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবেন অর্ধেক, গুণন 31। আচ্ছা এখন এই দুইটা আপনি গুণ করবেন, 15 আর 31 গুণ করাটা খুব টাফ ব্যাপার না? হ্যাঁ কোনো ব্যাপার না। অর্থাৎ এখানে 15 পর্যন্ত অর্থাৎ 20 পর্যন্ত আপনি নামতা মুখস্থ রাখবেন, অনেক সহজ হবে। দেখেন 15 অক্ষে 15, হাতের হলো কত 1, আমি 5 লিখলাম, 3 15 45, আর একই কত আসছে 46, 465। হ্যাঁ এইটার এই যে আমি অঙ্কটা লিখছি সমান সমান কত, এটার রেজাল্ট কিন্তু 465। কঠিন লাগলো? একেবারেই কঠিন না কিন্তু। দেখেন এখন আসেন এই অঙ্কগুলো যদি আমরা আরো সহজে ধরেন এইভাবে করতেছি 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 ডট, এখানে ধরেন 20 আমরা লিখলাম। এই পর্যন্ত আমরা বললাম এটার যোগফল কত সমান সমান কত, ঠিক আছে। এখন এই অঙ্কটা আমরা করতে বললাম, কিভাবে খুব সহজেই আমরা করতে পারি অঙ্কটা, মানে কোন স্টাইলে। দেখেন আমরা যদি আমাদের সূত্র অনুসারে করি, সূত্রটা কি আছে n ইনটু n প্লাস 1/2। হ্যাঁ n মানে কোনটা আমাদের শেষ পদ, কত 20।
20 গুণন কত হবে, তার সাথে 1 যোগ করলে কত হবে 21, নিচে 2। আমি যদি এটা করি 10, 10 এর 21 গুণ করলে কত হবে 210, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, কিন্তু আপনি যদি এত ঝামেলা মাথায় দেওয়ার কোনো দরকার নাই। আপনি দেখেন এখানে কত আছে 20, এটার অর্ধেক কত 10 গুণন 21 সমান সমান 210, ব্যাস হয়ে গেল। ঠিক কঠিন লাগলো? তার মানে এই ধরনের অঙ্ক আমরা চাইলে কিন্তু খুব সহজেই করতে পারি। কিন্তু ভাই এখানে আবার আর একটা কথা আছে, হঠাৎ যদি এগুলো কিন্তু বলতেছে আমি 1 থেকে শুরু হয়েছে, যদি অঙ্কটা এরকম শুরু হইতো, ধরেন এমন যদি শুরু হইতো যে 21 যোগ 22 যোগ 23 যোগ আমি এখানে লিখলাম হলো 40 সমান সমান কত। এখন কি আপনি একই নিয়মে করবেন? অবশ্যই না, কারণ এখানে কিন্তু আমি বলছি এগুলো সব কিন্তু 1 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, 1 থেকে যেহেতু শুরু হয়েছে তাহলে আপনি এটাকেও আপনি একটা নিয়মে করতে পারেন, সেটা হলো এটাকেও আপনি 1 থেকে শুরু করতে পারেন। 1 থেকে যদি শুরু করতাম, এটা তো আমাদের 21 থেকে শুরু হয়েছে, যদি আমরা 1 থেকে শুরু করতাম তাহলে আমাদের এইটার রেজাল্ট কি হতো 40, এর অর্ধেক কত 20, রাইট? আচ্ছা, 20 গুণন আমরা এখানে যেটা নেব 40 এর অর্ধেক নিলাম বলে আমরা 20, তাই না? কিন্তু তার আগে আমাদের এখানে কিন্তু 40 পর্যন্ত আমরা ধরে নিয়েছি, তারপরের সংখ্যাটা আমাদের কত 41, তাহলে আমাদের সংখ্যাটা কত আসতেছে 4 দুগুণে 820, কিন্তু পুরা অঙ্কটার মান আসতেছে কত আমাদের 820। কিন্তু আমরা কিন্তু এটা 1 থেকে 2 অঙ্কটা করছি, বাট আপনি দেখেন এইখানে আমরা যে 820 বের করলাম, এখানে কিন্তু আমাদের 1 থেকে 20 পর্যন্ত, তাই দেখেন খেয়াল করে 1 প্লাস 2 প্লাস এই 20 পর্যন্ত এই অংশটা কিন্তু আমাদের নাই, আছে এই অংশটা নাই। তাহলে এই অংশটা যদি আমরা বিয়োগ করে দেই, দেখেন এই যে 20, ঠিক আছে 20 কত 20 এর যদি আমরা এটা করে কত হবে 10, দেখেন আপনি কিন্তু জানেন এটা হবে 10 গুণন 21, তার মানে 210। হ্যাঁ, আমি যদি 210 বিয়োগ করে দিই তাহলে আমার এটা কত হইতেছে রেজাল্ট 610। হ্যাঁ, আমার এই যে এই অঙ্কটার রেজাল্ট 610, এই অঙ্কটার রেজাল্ট 610। কিন্তু এটা কি পুরো একটু ঝামেলা ঝামেলা মনে হইতেছে না? একটু কেমন জানি মনে হইতেছে, কিন্তু কোনো ব্যাপার না, আমি মনে হয় বুঝাইতে পারছি। কিন্তু আপনি দেখেন এটাকে সহজ ভাবে করার জন্য, খুব সহজ ভাবে করার জন্য আরেকটা ফর্মুলা আছে, খুবই চমৎকার ফর্মুলা। দেখেন এটা কত 40, এটা কত 21, দুটোর যোগফল কত 61, বাস এই 61 আগে বসাবেন গুণ। এখন দেখেন এখানে পদ সংখ্যা কতটি আছে, দেখেন 21 থেকে শুরু করে 40 পর্যন্ত আমরা পদ সংখ্যা করলে 20টা পদ সংখ্যা আছে। অবশ্যই পদ সংখ্যার আমরা কত নিব অর্ধেক 10, কারণ কি আমাদের ওই যে নিচে কিন্তু 2 থাকে, এই কারণেই আমরা কিন্তু এই নিতেছি। তাহলে আমার এখানে রেজাল্ট আসতেছে কত 610। কি কঠিন লাগলো? ব্যাপারটা সহজ হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা এই রকম যদি আরো অঙ্ক করি, ধরেন এখানে যদি আমি 11 থেকে করি, 11 প্লাস 12 প্লাস এখানে আমি লিখলাম 20, এখন এইটার রেজাল্ট চাইলাম। ভাই কোনো ব্যাপার না, কিন্তু দেখেন খুব সহজ, এখানে কিন্তু আমাদের 10টা পদ আছে। প্রথমত হলো দেখেন এই দুটার যোগফল কত 31। আচ্ছা, তার সাথে আমরা গুণ করব, এখানে আমাদের পদ আছে কয়টা গুণেন 11 থেকে 20 পর্যন্ত 10টা পদ আছে। দেখেন 11 12 13 14 15 16 17 18 19 20, 10টা পদ আছে। আচ্ছা, তাহলে ওই পদের কত হবে অর্ধেক, তাহলে 5। আচ্ছা, 5 দিয়ে যদি আমরা 31 কে গুণ করি কত হবে বলেন তো? খুব সহজ, 31 এর অর্ধেক কত 15.5 মানে 155, বাস হয়ে গেল কিন্তু। তো যাই হোক, আমি এখন যে কথাটা বলতেছি একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা। এইখানে যে আমার অঙ্কটা আছে, যে এইখানে যে আমরা একটা ফর্মুলা তৈরি করেছি, এই ফর্মুলাটা আমি আগের ফর্মুলায় দেখতেছি যে এইটা অনুসারে আমাদের যে ফর্মুলাটা আসবে সেটা হলো Sn সমান সমান n ইনটু n প্লাস 1/2। আচ্ছা, পরের যেটা আসতেছে এইটা অনুসারে যে আমাদের ফর্মুলাটা সেটা হলো Sn সমান সমান, দেখেন n ইনটু n প্লাস 1
ইন্টু 2n+1/6। আচ্ছা, এরপরে আসেন এই ফর্মুলাটা আসেন, এটা কিন্তু অনেক সহজ। এই যে উপরে যে ফর্মুলাটা রয়েছে, প্রথম যে ফর্মুলাটা রয়েছে, প্রথম ফর্মুলাটা কি রয়েছে? n ইন্টু n+1/2 এটারই হোল স্কয়ার। এটা কিন্তু এই ফর্মুলা, এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অনেক সময় এগুলো ফর্মুলাগুলোও কিন্তু চেয়ে থাকে 1 + 2 + 3 + 4 ডট 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 ডট। এই ধারাটির n তম পদের সংখ্যার সমষ্টি কত? এই যে একটা ফর্মুলা। এই ধারাটির n তম পদের সংখ্যার সমষ্টি কত? এটা একটা ফর্মুলা। এই ধারাটির n তম পদের সমষ্টির ফর্মুলাটা কি বা সূত্রটা কি? এটা একটা ফর্মুলা। আর এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, করার ক্ষেত্রে যে কঠিন। এখন দেখেন এই তিনটা সূত্র কিন্তু আমরা মনে রাখবো, কারণ সরাসরি আমাদের এই সূত্রগুলোও কিন্তু চায় যে নিচের কোন সূত্রটি সঠিক গণিত অনুসারে। তো এখন দেখেন আপনি যে এইখানে যদি আমরা মাঝের অঙ্কটা দেখি, এই যে মাঝের অঙ্কটা, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটার মধ্যে ফর্মুলা কিন্তু আমাদের আছে। এই অঙ্কটা যদি আমরা হুবহু দেখি, n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 বাই, আমরা এত কিছু কেন করতে যাবো, এত কষ্ট আমরা কেন করতে যাবো? কিচ্ছু না, এই n মানে তো শেষ পদ। শেষ পদ মানে কি 20, এই যে বসাইলাম, গুণন এটা কি এক বেশি 21, গুণন এইটা কি ডাবলের এক বেশি, স্বাভাবিক 20 দুগুণে 40, তাহলে এটা কত আসতেছে 41/6। ব্যাপারটা তাই না? আর গুণের ক্ষেত্রে আপনি খুব সহজেই এখানে বুঝতে পারবেন যে কোনটার সাথে আপনাকে কোনটা গুণ করতে হবে। অবশ্যই দেখবেন যে এখানে একটা সংখ্যা থাকবে, যেমন 21 আছে, এখানে কত আছে দেখেন, এখানে 3 7 21, আর এই যে এটা অটোমেটিক কিন্তু এটা অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক হয়ে গেলে আমরা যখন এই দুইটা গুণ করব, এই যে এই দুইটা গুণ করলে এটা কিন্তু আর গুণ করতে হবে না, কারণ এটা এমনি বোঝা যাবে। যেমন 7 অক্ষে 7 আর 4 7 28 হয়ে গেল, আর এই যে 1870 সংখ্যাটা কিন্তু বের হয়ে গেল। তার মানে এই ধরনের যে অঙ্কই আসুক আমাদের কিন্তু অত কষ্ট হবে না। যেমন ধরেন এখানে ধরেন আমাদের অঙ্কটা যদি এরকম ভাবে আসে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 ডট, এখানে দিয়ে দিল আপনার 10 স্কয়ার সমান সমান কত? এরকম ছোট অঙ্কই কিন্তু আসে, বাট আপনি দেখেন কোনো ব্যাপার না, লাস্টেরটা আসে কিন্তু 10 স্কয়ার। আচ্ছা, তার মানে আমরা প্রথমে নেব 10 গুণন 11 গুণন এর ডাবলের এক বেশি 21, ডাবলের এক বেশি 10 দুগুণে 20, সাথে এক, তাহলে নিচে আসতেছে কত 6। এবং একই ভাবে আপনি দেখেন এটা কিন্তু আসতেছে 7, আর এটা আসতেছে কত 2, আর এটা আসতেছে কত 5। আচ্ছা দেখেন আমরা দুইটা নিয়মে খুব সহজে করতে পারি। একটা হলো 77 গুণন 5, 7 11 77 গুণন 5। আচ্ছা 77 এর অর্ধেক কত? দেখেন আমরা কিন্তু এখানে জানি ধরেন আপনার 37 77, তাই না, 38 76, আর হলো 38.5, এইভাবে আসে কিন্তু। যে এটা যদি আমরা 77 এর অর্ধেক কত যদি বলি তাহলে আসে 38.5। তার মানে অঙ্কটা আমাদের আসছে কত 385। অথবা এখানে কিন্তু আমরা আরেকটা সহজ নিয়ম করতে পারি, সেটা হলো আপনি ধরেন 5 7 35, এই যে 35 গুণন 11, এটারও কিন্তু গুণ করার একটা চমৎকার ফর্মুলা আছে, জানি আমরা ফর্মুলাটা, খুবই সহজ ফর্মুলাটা। অর্থাৎ 11 দিয়ে যদি আমরা কোনো কিছুকে গুণ করতে যাই একেবারেই সহজ। কেমনে? লাস্টের যে পদটা আছে ওটা লাস্টেই থাকবে, ফার্স্টের যে পদটা আছে ওটা ফার্স্টেই থাকবে, মাঝখানে দুইটা পদের যোগ হবে। হ্যাঁ বলি চমৎকার না গুণটা? এরকম মনে করেন যে আপনি ধরেন 11 দেয়, আপনি মনে করেন যে এটা এরকম কোনো কিছুকে এই টাইপের কোনো কিছুকে গুণ করতে চাইতেছেন, ধরেন আপনি এখানে লিখলেন 36, ঠিক আছে, এন্ড এইটা আপনি গুণ করতে চাইতেছেন, দেখেন 6 6 রয়েছে 3 3 রয়েছে, এই দুটোর যোগফল কত? 396। হ্যাঁ, আপনি কিন্তু সহজেই গুণগুলা পারতেছেন, কি পারতেছেন না? এবং এখন দেখেন এইখানে যে টাইপের অঙ্কগুলো আমরা দেখতেছি, এইখানে দেখেন আবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা যদি আমাদের এইভাবে থাকে, একটু খেয়াল করি আমরা, একটু ধৈর্য ধরেন আপনারা, আর সে ধৈর্য না ধরেন তাহলে তো এই মজায় মজায় আমরা কিন্তু অঙ্কগুলো শিখতে পারবো না। আমাদের অঙ্কগুলো মজায় মজায় শিখতে হবে। দেখেন ধরেন এরকম আছে 1 কিউব
প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 10 সমান সমান কত বলে বসছে। হ্যাঁ রে ভাই, একেবারে কিছুই না। আপনার কি মনে আছে এটা জেনারেল ফরম্যাট পেলেন আপনি? এটা কিন্তু 10 না, এটা কত 10। আচ্ছা 10 এর অর্ধেক কত 5 গুণন 11 সমান সমান কত 55। এই তো ফর্মুলাটা। কিন্তু আপনার ফর্মুলাটা কি ছিল দেখেন, আপনি স্মরণ করে দেখেন, এটা কিন্তু n ইনটু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার ছিল। তার মানে কিউব ছাড়া আমাদের যে জেনারেল স্ট্রেট অঙ্কটা ছিল সেটার মানটা কিন্তু আসতেছে কত 55। আচ্ছা তাহলে 55 কি হবে স্কয়ার। এখন কথা হলো আমি তো ভাই 55 এর স্কয়ার জানি না, এই তো নাকি প্রবলেম, 55 এর স্কয়ার জানি না, কোনো ব্যাপার না। দেখেন এইখানে কত আসতেছে 5 5 25, কি কষ্ট লাগলো? এই যে আপনি এটা গুণ করে দিয়েছেন সরাসরি 5 5 25, হাতে রাখছেন কত আপনি 2, মানে 5 5 25 এর 5 লিখছেন, হাতে রাখছেন 2। এখন এখানে দেখেন 5 5 25, 25 দুগুণে 50, তারপরে 2, তাহলে কত হলো 52। হাতের হলো কত? হাতের হলো কিন্তু 5। ঠিক আছে, আবারও আমি বলতেছি 5 5 25 আর হলো 5 30। কি কষ্ট লাগলো? হ্যাঁ কষ্ট লাগছে, কারণ হয়তো এই ফর্মুলাটা আপনার জানা নাই, আমি আবার জানাই দেবো, কোনো ব্যাপার না। আরো একটু সহজ ফর্মুলা আছে দেখেন, 55 মানে তো 55 গুণ 55 না, কি বলেন আপনারা? ঠিক আছে, এরকম যখন 55 গুণ 55 আসবে তখন কোনো ব্যাপার না, প্রথম যেটা আছে না, এই যে প্রথম যেটা আছে 5 5 25 আপনি এখানে লিখে দেবেন। আর এখানে যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে এটার এক বেশি দিয়ে গুণ করে দেবেন। 5 এর এক বেশি কত 6, তাহলে কত হয় 5 6 30। ওই দেখেন কেটে যাওয়াটা আসছে, কি সহজ হয়েছে না? ঠিক আছে, এরকম আমরা সহজে গুণফল নির্ণয় করতে পারি। তো এই ধরনের সহজ সহজ টিপস নিয়ে, অর্থাৎ বিষয়গুলো হলো আমি বলতে চাচ্ছি যে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আপনাদের যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ই ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক ইউনিট, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট, চিটাগাং ইউনিভার্সিটির ডি ইউনিট, এরকম কিন্তু বিভিন্ন ইউনিটে বিভিন্ন জায়গায় ম্যাথগুলো এসে থাকে। তো সেই ম্যাথের মধ্য থেকে ধারাটা একটা কমন সিরিজ, ধারাটা কিন্তু সাধারণত এসেই থাকে। তো আমি এই যে একটা শীট দেখতেছেন, এই শীটের মধ্যে আমি এই ধরনের 100 প্র্যাকটিস দিয়েছি, 100 প্র্যাকটিস। সে 100 প্র্যাকটিস যদি আপনি ঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ, তো আমি আমার ধারণা এর বাইরে থেকে আপনার আর একটাও করতে হবে না। এটা খুব অ্যানালাইসিস করা, আর এটা আপনারা যারা আমার সাথে আছেন গ্রিন 70-তে সরাসরি এটা আমরা দিয়ে দেব, গ্রিন 110-এ আমরা সরাসরি দিয়ে দেব। আজকে আমি পর্ব 1 নিলাম, আমি এটা আপনাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে শেষ করে দেব আপনাদের চাহিদা মতো, যদি আপনারা সাথে থাকেন। তো আমি প্রত্যাশা করব আপনার আমার আজকের ক্লাস যদি ভালো নাও লেগে থাকে, পরবর্তীতে এই সিটগুলো নিয়ে যদি আপনি ঠিকভাবে কাজ করেন ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমি আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।